আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। দর্শক, আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা, এবং আজ আমাদের আলোচনার বিষয় অগ্নি নিরাপত্তা ও চিকিৎসা। এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার জামান উম্মে হুমায়রা, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল থেকে। দর্শক, চলে যাচ্ছি সরাসরি ওনার কাছে। ডাক্তার জামান উম্মে হুমায়রা, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে। আমরা আজ অগ্নি নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে কথা বলবো। তবে আমার মনে হয় যে অগ্নি নিরাপত্তা এবং চিকিৎসা নিয়ে কথা বলবার আগে আমাদের কথা বলা উচিত যে যখন এই দুর্ঘটনাটা আসলে ঘটে তখন চারিপাশে যারা থাকেন বা যারা এই দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কি করণীয়। আমরা দেখেছি সম্প্রতি চট্টগ্রাম হালিশহরে একটা ঘটনা এই রমজান মাসটাতেই কিন্তু হয়েছে, যে কিভাবে অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে একটা পরিবার এবং ছুটাছুটি করছিলেন, ভিডিওগুলোতে দেখলাম আমরা, যে কি করবেন আসলে তারা বুঝে পাচ্ছিলেন না, এবং আশেপাশে যারা ছিলেন তারাও বুঝতে পারছেন না যে কি করলে এই মানুষটা একটু স্বস্তি পাবে। তাই প্রথম প্রশ্নটা এখান থেকে করছি যে প্রথম 10 মিনিট ধরুন বা একদম প্রথম সময়টাতে তাৎক্ষণিকভাবে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমাদের কি করা উচিত? ধন্যবাদ ডক্টর সিদ্রা। অ্যাকচুয়ালি এই যে বার্ন যে ঘটনাগুলো ঘটে, দুর্ঘটনাগুলো ঘটে, তখন আসলে একটা প্যানিক কাজ করে, এবং এই প্যানিকটা শুধু রোগীর মধ্যে, মানে যিনি বার্নে দগ্ধ হয়েছেন ওনার মধ্যে না, আশেপাশের মানুষগুলোর মধ্যেও হতে থাকে। এবং এই রকম ক্ষেত্রে প্রথম যে আমাদের করণীয় সেটা হচ্ছে যে যিনি দগ্ধ হয়েছেন ওনাকে ওই স্থান থেকে সরানো, এটা হচ্ছে প্রথম কাজ। এবং সাথে সাথেই যদি এটা হাউস হোল্ড কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, গৃহস্থালির ভেতরে হয়ে থাকে, দেখা যায় যে আমাদের সারা বছর যত বার্ন হয়, দুর্ঘটনাগুলো ঘটে, বিশেষ করে হাউস হোল্ডে ঘটে, তার 80% হয় আমাদের রান্নাঘরের বিভিন্ন ধরনের ঘটনাকে কেন্দ্র করে। সাধারণত শিশু এবং মহিলারা বেশিরভাগ এই ক্ষেত্রে আক্রান্ত হন, গ্রামে শহরে সব জায়গায়। এবং এই সময়ে প্রথম যে কাজটা সেটা হচ্ছে, যদি কোনো কারণে ইলেকট্রিকিউশন বা বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে তাহলে মেইন সুইচটা অফ করে ফেলতে হবে, এটা প্রথম। আর যদি আগুন নিয়ে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আগুনের যে সোর্সটা ওটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তি বা শিশুকে সরিয়ে নিয়ে আসতে হবে। প্যানিক তো অবশ্যই করলে চলবে না, এবং অকারণে মানে যেটা বলা হয় যে মানে বাসা আমাদের কেমন থাকে, যে একটা মুভমেন্টের ওইরকমভাবে স্পেস থাকে না, তো ওই জায়গাটাতে ওইটা ক্রিয়েট করা। আর প্রথম যে ফার্স্ট এইড হিসেবে WHO রিকগনাইজড কিন্তু শুধুমাত্র পানি। এবং প্রথম 10 মিনিট বলবো না, আমি বলবো প্রথম 20 মিনিটের জন্য রুগীকে হয় রুগীর গায়ে পানি ঢালতে হবে, অথবা পেশেন্টকে, যেটা সবচেয়ে সহজ হলো যে একটা পানির সোর্স, যেটা আমাদের ওয়াশরুমে যদি আমরা নিয়ে যাই, ওনাকে বসতে বলি, এবং যে পানি ওনার পোড়া জায়গা এবং সম্পূর্ণ জায়গাগুলোতে পানি দেওয়া। এরই সাথে সাথেই যে কাজগুলো করা প্রয়োজন সেটা হচ্ছে, যদি আমরা কোনো সিনথেটিক কাপড় পরে থাকি বা যে কোনো কাপড়ও পরে থাকি, সেগুলোকে রিমুভ করা। কারণ যে এটা আগুনটা ওই কাপড়গুলোকে ক্যাচ করে, এবং যদি সিনথেটিক হয় তখন সেটা আরও বেশি করে স্কিনের সাথে লেগে যায়। এবং এই প্রথমতই যে প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে পানি, এবং প্রথম স্টেপটাই যে তাকে সোর্স থেকে দূরে সরিয়ে নিয়ে আসা। আর বৈদ্যুতিক ক্ষেত্রে খুব বেশি খেয়াল রাখতে হবে, বাসার মেইন সুইচটা অবশ্যই অফ করে দিতে হবে, প্যানিক করা যাবে না। আচ্ছা, এটা তো গেল যে পানির কথা। যদি কাছাকাছি পানি না থাকে, চট্টগ্রাম হালিশহরের যে ঘটনাটা আপনাকে আমি বলছিলাম, তখন কিন্তু আমরা ভিডিওতে দেখেছি যে একজন মহিলা, তিনি সিঁড়ি থেকে দৌড় দিয়ে নিচে নামার চেষ্টা করছেন, একবার উপরে চলে আসছেন। আসলে হয়তো তিনি পানি খুঁজছিলেন, সেই সময়টাতে হয়তো পানি কাছে ছিল না, তার গায়ে কিন্তু আগুনও ছিল। সেই সময় আগুন নিয়ে কিন্তু তিনি দৌড়াদৌড়ি করছিলেন, তখন আসলে কি করা উচিত? আচ্ছা, আগুন নিয়ে তো এটা সত্যি কথা বলতে কি, দুইভাবে এটার উত্তর দেওয়া যায়। একটা যে আসলে আমি মনে করি যে আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর বৈদ্যুতিক দুর্ঘটনা, মানে বিভিন্ন ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে, সেটা ইন্ডাস্ট্রিয়াল বা কর্মক্ষেত্রেও ঘটে, বেশিরভাগ যেসব জায়গায় ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো আছে, এবং হাউস হোল্ডেও।
তো আমাদের আসলে সবাইকে এই ব্যাপারে ট্রেন করা উচিত যে ওই মুহূর্তে কি করা উচিত। সেই ক্ষেত্রে আসলে ডক্টরের করণীয় থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থাগুলোকে আমাদের আরও অর্গানাইজড করতে পারলে মনে হয় সাধারণ জনগণ উপকৃত হতেন। এই প্রসঙ্গে বলছি যে আগুন লেগে গেলে পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে লগ অ্যান্ড রোল, যেটা আমরা বলি সেটা হচ্ছে যে কোনো ধরনের মোটা নন সিনথেটিক কোনো কাপড় বা কিছু দিয়ে, যেমন আমাদের বাসায় কাঁথা থাকে, চাদর থাকে, বিছানার চাদর, কিন্তু কম্বল বলবো না কারণ কম্বল বেশিরভাগই সিনথেটিক হয়। তো যে কোনো ধরনের মোটা কাপড় দিয়ে আসলে ওনাকে র্যাপ করতে হবে বা পেঁচিয়ে নিতে হবে, খুব টাইট না, জাস্ট পেঁচালেই আগুনটা কিন্তু দপ করে নিভে যাবে। এবং এটাই সবচেয়ে জরুরি। রাদার আমি যদি দৌড়াদৌড়ি করে কোনো কিছু সোর্স খুঁজি, ওখান থেকে বের হতে চাই, তার মানে আগুনটা আরও বাড়বে। সাথে সাথে যে কাপড়টা আছে সেটাকে আমার রিমুভ করা এবং হচ্ছে এবং তারপরে যেটা পরের স্টেপ সেটা হচ্ছে যে পানির কাছে, সোর্সের কাছে নিয়ে যাওয়া। আসলে মূল কথাটা হচ্ছে যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে আমরা ওরিয়েন্টেড থাকি না, একটু ঠান্ডা রেখে আশেপাশে বিশেষ করে যারা আছেন, কারণ যারা এই দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কথা তো আমরা বলতে পারি না, কিন্তু যারা আশেপাশে আছেন তাদের কিন্তু একটু মাথা ঠান্ডা করে কি করণীয় তা আজকের আয়োজনের মাধ্যমে কিন্তু তারা শুনতে পাচ্ছেন। আরো প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, সময় হয়েছে একটা বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল উইথ ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমরা কথা বলছি অগ্নি নিরাপত্তা এবং তার চিকিৎসা নিয়ে, এবং কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার জামান উম্মে হুমায়রা, সহযোগী অধ্যাপক কনসালটেন্ট, আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল থেকে আছেন। আমরা একটু আগেই কথা বলছিলাম যে আসলে কি করণীয় যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে। ঠিক এই দুর্ঘটনাগুলো যখন ঘটে তখন আরেকটা জিনিস আমাদের চোখে পড়ে, তা হচ্ছে যে জায়গাটা পুড়ে যায় সেখানে অনেকগুলো পেস্ট লাগায় দেওয়া, অথবা অনেকে তেল, অনেকে ডিম, আলু, নানান ধরনের কিন্তু উপকরণ বাঙালির মাথায় থাকে যে এগুলো ব্যবহার করলে আসলে হয়তো বা সেই যে পুড়ে গিয়েছেন যিনি, তা হয়তো তিনি একটু স্বস্তি পেতে পারেন বা একটু ঠান্ডা লাগতে পারে। তো আসলে এই ধরনের উপাদান কি দেওয়া বিজ্ঞানসম্মত কিনা বা চিকিৎসা সম্মত কিনা? আসলে এই উপকরণগুলোর যে চয়েসটা, এটা আসে হচ্ছে যে যারা আমরা চর্চা করি, ত্বক চর্চা করি, আমরা জানি যে কিছু কিছু ন্যাচারাল জিনিসপত্র আছে যেগুলো আমাদের ত্বকের জন্য সুদিং বা হয়তো ত্বকের জন্য ভালো বা কোনো দাগের জন্য ভালো। তো এই সেন্স থেকেই পেস্টের ব্যাপারটা আসে। কিন্তু ধরেন যেই পেস্টটা ঠান্ডা ফিল করে সেটাতে ন্যাচারালি মেন্থল থাকে। তো মেন্থল একটা কেমিক্যাল এজেন্ট। আবার একইভাবে বিভিন্ন ধরনের আমরা যে ন্যাচারাল জিনিসগুলো, আলু বলেন বা ডিম বা তেল, এগুলো ব্যবহার করার থাকে। তো সায়েন্টিফিক্যালি যদি আমরা বলি, যখন একটা বার্ন হয় তখন আপনি জানেন যে ত্বকে দুইটা প্রধান লেয়ার আছে, এপিডার্মিস এবং ডার্মিস। এবং এই সময় বার্ন হয়ে গেল মানে হলো হয় আমার উপরের যে পাতলা আবরণ এপিডার্মিস এটা ড্যামেজ হয়েছে, অথবা ডার্মিসটা ড্যামেজ হয়েছে, অথবা আরও গভীরে ড্যামেজ হয়েছে। তো পানি দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ওই সময়ে টেম্পারেচার, মানে স্কিনের যে টেম্পারেচারটা ওটাকে আমরা কমাতে চাই এবং বার্নিং যে হিট এজেন্টটা ওটাকে রিমুভ করতে চাই। তো যখনই আমরা পানি বাদে অন্য যে কোনো ধরনের এজেন্ট ইউজ করি, হোক সেটা ডিম বা হোক যেটা যতই সুদিং এজেন্ট হোক বা ত্বকে ঠান্ডা লাগার মতো যদি ফিলিংও হয়, কিন্তু সেগুলো ব্যবহার করলে আমরা যে তাপটাকে কমাতে চাচ্ছি, বলা হয় যে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওই সময় ত্বকের ড্যামেজ ত্বকের তাপমাত্রাটা কমাতে পারি, তাহলে আমাদের ক্ষতর যে গভীরতাটা অনেকাংশে কমে আসে। তো যে কোনো ধরনের এজেন্ট, ভালো মন্দ সেটা পরে মানে জাজটা পরে আসছে, কিন্তু আসলে সেটা টেম্পারেচারটা কমাতে সাহায্য করবে না এবং ওই মুহূর্তে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আসলে মূলত যে কোনো ধরনের এজেন্ট ব্যবহার করা রোগীর জন্য উপকারী না এবং সায়েন্টিফিক্যালিও বিজ্ঞান সেটাকে অ্যাপ্রুভ করছে না। আচ্ছা, বার্ন তো অনেক ধরনের হয়, বাট আমরা আসলে সেটা ডিফারেন্সিয়েশনটা আমরা তেমন ভাবে বুঝি না। সাধারণ যারা মানুষ রয়েছে তারা বোঝে না। কিছু বার্ন হচ্ছে মাইনর বলা হয় বা অল্প হয়েছে, কিছু বার্ন হচ্ছে সিভিয়ার হয়েছে। আপনার কাছে একটু বার্নের 3টা সংজ্ঞা আমি জানতে চাই, যে আসলে এই যে মাইনর অথবা সিভিয়ার, কোন বার্নটা আসলে কোন ধরনের? ধন্যবাদ। আসলে হ্যাঁ, বার্নটা আমরা যদি সহজভাবে বলি,
তো বার্নের সিভিয়ারিটি যে আমি তো যদি সাধারণ মানুষ হই, আমি এত কিছু বার্নের ক্লাসিফিকেশন আমরা মেডিকেলি বলি যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ত্বকের স্তর এবং এর গভীরতা কতটুকু হলো সেই অনুসারে আমরা বার্নকে ক্লাসিফাই করি। এবং যখন একজন পোড়া রুগী আসেন তখন ওনার ত্বকের যে আবরণটা ওই পোড়ার নেচারটা দেখে আমরা সেটাকে ডিসাইড করি। তো এটা হচ্ছে যে গভীরতা অনুসারে, সেটা শুধুমাত্র আমি ডাক্তারদের জন্যই মনে করি স্পেসিফিক। সাধারণ মানুষের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল, যেমন ত্বক অনেক ক্ষেত্রে যদি সুপারফিশিয়াল বা কিছুটা আংশিকভাবে পুড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি অনেক বেশি জ্বালা করে এবং অনেক বার্নিং সেন্সেশন হয়, কিন্তু এর ডিপার লেয়ারে আসলে নার্ভ এন্ডিংগুলো থাকে। তো অনেক ক্ষেত্রে আগুনে পোড়ার ক্ষেত্রে আমাদের দেশে যেটা খুবই কমন, সেই ক্ষেত্রে দেখা যায় আগুনে পড়লে ওই গভীর লেয়ারটাও পুড়ে যায়, ফলে কোনো নার্ভ এন্ডিং না থাকার কারণে ওই বার্নটা পেইনলেস হয়, মানে কোনো ব্যথা থাকে না। আচ্ছা। তো এটার একটা ভয়াবহ দিক হচ্ছে যখন একটা রুগীর আগুনে পোড়ার পরে জ্বালা করছে, তখন আমরা মনে করি এটা খুব বেশি ভয়াবহ, আর কোনো ব্যথা নেই তার মানে আমরা মনে করি এটা ভয়াবহ না। আসলে উল্টোটা। এবং এই ক্ষেত্রে দেখা যায় গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় যে একটা মেয়ের অনেকখানি অংশ পুড়ে গেল, কোনো ব্যথা নেই, সেও চুপচাপ আছে এবং বাসায় আমরা ডিলে করতে থাকি। তো আসলে ব্যাপারটা আসলে উল্টো, এবং যে কোনো বার্নেই আমাদেরকে আসলে সিরিয়াসলি নিতে হবে। এটা এক। কিছু কিছু জায়গা আছে শরীরের, সেই জায়গাগুলোকে আমরা ইম্পর্টেন্ট বা মেডিকেলি ক্রিটিক্যাল বা ইম্পর্টেন্ট মনে করি বার্নে, যেমন ফেস। কারণ ফেসের যে কোনো ধরনের হালকা থেকে ভারী বার্নে এটার সাথে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে জায়গাটা, নস্ট্রিল বা নাকের চারিদিকে বা মুখের চারিদিকে, এটা সরাসরি আমাদের শ্বাসনালীর সাথে জড়িত। তো ওই জায়গাটা কিন্তু ফেসটা খুবই ইম্পর্টেন্ট। ব্রেস্ট বা স্তন, তারপরে হাতের বার্ন, জেনিটেলিয়া, এই অংশগুলোতে যখন বার্ন হয়, খুব ছোট জায়গা বার্ন হলেও আমরা ক্রিটিক্যালি নেই। আরেকটা জিনিস হচ্ছে যে কিভাবে বার্ন হলো সেটার ব্যাপারেও, যে গরম পানি বা তরলগুলোর থেকে যখন আগুনে পোড়া হয় তখন গভীরতর বার্ন হয়, এবং ইলেকট্রিকিউশন বা বৈদ্যুতিক দুর্ঘটনায় যে বার্নগুলো হয় সেগুলোতে আমরা বলি একেবারে সরাসরি 4 ডিগ্রি বার্ন হয়। তো এটা কিন্তু আমাদের বোনস পর্যন্ত চলে যায়। আমি ছোট করে একটু যোগ করছি, ইলেকট্রিক বার্নটা যখন হয়ে থাকে তখনও কি পানি দেওয়া যাবে কিনা, কারণ এটা নিয়েও কিন্তু কনফিউশন আছে, যেহেতু ইলেকট্রিক বার্ন। হ্যাঁ, ইলেকট্রিক বার্নের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট, বৈদ্যুতিক দুর্ঘটনা যেভাবেই হোক আমরা সরাসরি ওই যেটা বললাম মেইন সুইচটা অফ করে দেব। রুগীকে সরানোর জন্য আমরা কাঠ বা বৈদ্যুতিক নিরপেক্ষ বস্তুর হেল্প নেব, এতটুকুই। এর পরবর্তীতে বার্নের জন্য সেখানে পানি দেওয়ার প্রয়োজন, সেখানেও আমরা ওই রুগীকে যখন সরিয়ে নিলাম তখন আমরা আবার পানি ব্যবহার করব। আচ্ছা ডাক্তার জামান উম্মে হুমায়রা, আরো প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে আরেকটি বিরতির সময় হচ্ছে, এরপর ফিরছি আপনার সাথে আলোচনায়। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অনুষ্ঠানে। আমার সাথে আছেন ডাক্তার জামান উম্মে হুমায়রা। আমরা কথা বলছি অগ্নি নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে। তো আমরা একটু আগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। যখন এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে, বিশেষ করে আমরা কিছুদিন আগে দেখলাম মাইলস্টোন ট্র্যাজেডি যেটা হয়েছিল, সেখানে কিন্তু ব্লাড দেওয়ার জন্য লোকজন বার্ন ইউনিটগুলো যেখানে রোগীরা ভর্তি ছিলেন সেখানে ভিড় জমিয়েছেন, এবং রোগীর আশপাশে অনেক মানুষকে আমরা দেখেছি তখন। তো প্রথম প্রশ্নটা করছি যে আসলে রোগীকে কখন রক্ত দিতে হবে, এই ধরনের পুড়ে যাওয়া রোগীকে, সেটা কখন, এবং রোগীর আশপাশে যখন এমন কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ভিড় জমায়, সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত? ধন্যবাদ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের দেশে যখন কোনো মাস ক্যাজুয়ালিটি হয় তখন আসলে আমরা খুবই আবেগপ্রবণ জাতি, এবং আমাদের দেখা যায় যে নিজের ভালো ফিলিং থেকেই আমরা রোগীর কাছে চলে আসতে চাই, অনেকে কেয়ার করি, বাট এটা আসলে ইনফেকশন বা এগুলোর জন্য কিন্তু খুব বেশি খারাপ। কারণ হচ্ছে আমরা জানি না প্রত্যেকের শরীরের সাথে প্রচুর পরিমাণে অসংখ্য জীবাণু থাকে, এবং বার্ন রোগীর আমাদের ত্বকটা হচ্ছে একটা রোগ প্রতিরোধকারী অঙ্গ, এবং এটা পুড়ে যাওয়ার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমে যায়, ফলে ইনফেকশনের হারটা অনেক বেশি বেড়ে যায়। আমরা চেষ্টা করি ওনাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখতে, এবং যত বেশি বাইরের আমরা কন্ট্যাক্ট থেকে দূরে রাখতে পারি রোগীর জন্য তত মঙ্গল।
ব্লাডের ব্যাপারে বলছিলেন যে ব্লাড ট্রান্সফিউশনটা আসলে কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজন হয় এবং সাধারণত তৃতীয় থেকে সপ্তম বার্নের দিনগুলোতে ব্লাডের প্রয়োজন হতে পারে। সেটা ডক্টর প্রয়োজন মতো বলবে, প্রথম দিনে অবশ্যই ব্লাডের প্রয়োজন হয় না। তাই সেখানে অযথা কোনো রকম ভিড় জমানো দেওয়া রোগীর জন্য ঠিক না। উল্টো আরো রোগীর জন্য ক্ষতিকর হবে। আচ্ছা, এবার চলে আসছি হচ্ছে আমরা তো যখন দেখি যে সিভিয়ার বার্ন হয় অনেক ক্ষেত্রে তো প্লাস্টিক সার্জারি যেটা আমরা বুঝে থাকি বা রিকনস্ট্রাকশন যেটাকে বলেন আপনারা, সেটার প্রয়োজন হয়ে থাকে। আমি একই সাথে যেহেতু আমাদের সময়ের স্বল্পতা আছে, আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে এই যে প্লাস্টিক এবং রিকনস্ট্রাকশন সার্জারি সেটা কখন করা হয় এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের যে প্লাস্টিক সার্জারি বিভাগটা রয়েছে সেটা কতটুকু স্বয়ংসম্পূর্ণ? ধন্যবাদ। আসলে বার্নের প্রত্যেকটা স্টেপেই প্লাস্টিক সার্জারি ওতপ্রোতভাবে জড়িত এবং প্রথম ধাপে যদি বলি যে ফার্স্ট যে অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্টের জন্য আমাদের খুবই স্বয়ংসম্পূর্ণ একটি আইসিইউ এবং এইচডিইউ আছে এবং আমরা বার্নের পেশেন্টদের জন্য সেপারেট যে আইসোলেটেড বার্নের নিবিড় যে পর্যবেক্ষণ যে সিস্টেম সেটা আমরা এনশিওর করেছি এবং পরবর্তীতে যে রুগীগুলো যখন গভীর বার্ন হয় বা সেনসিটিভ এরিয়াতে যখন বার্ন হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্কিন গ্রাফট অ্যান্ড ফ্ল্যাপ সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারির প্রয়োজন হয়, যেগুলো আমাদের বিভাগে আমরা দিয়ে থাকি। এছাড়া যেটা হচ্ছে যে পরবর্তীতে অনেক সময় ম্যালট্রিটেড বা আন্ডার ট্রিটেড হয়ে আসলে পরে রুগীদের অনেক ক্ষেত্রে বার্ন স্কার কন্ট্রাকচার বলে আমরা কমপ্লিকেশন আপনি দেখে থাকবেন, কোনো কোনো রুগীর হাত পা এগুলো জয়েন্টগুলো আটকিয়ে থাকে এবং উনি সামাজিকভাবে কখনো কখনো কর্মক্ষমতা থেকে ব্যাহত হয়। তো এইখানে কিন্তু খুব সুন্দর কিছু সার্জারি আছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি আছে, মাইক্রো সার্জারি আছে। তো আমাদের এখানে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আমরা এই সকল ব্যবস্থাগুলোতে স্বয়ংসম্পূর্ণ এখন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে সকল ধরনের সুবিধা দিয়ে আমরা বার্ন রোগীদেরকে এই চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, প্লাস্টিক সার্জারির কথাটা যখন আসলো, প্লাস্টিক সার্জারি নিয়ে কিন্তু একটা আমাদের মধ্যে ধারণা আছে যে প্লাস্টিক সার্জনরা আসলে একেবারে যে ফেসটা আছে সেটা একদম সম্পূর্ণ হচ্ছে চেঞ্জ করে দিতে পারে। তো বিষয়টি কি আসলে কখনো এটা হয়ে থাকে কিনা, এবং পাশাপাশি জিজ্ঞেস করছি যে এই যে দুর্ঘটনা বা জন্মগত ত্রুটি, ক্যান্সার, এগুলোর পুনর্গঠনের জন্য আপনাদের ভূমিকা কতটুকু থাকে? জি, আসলে প্লাস্টিক সার্জারি একটা খুব ডাইভার্স সাবজেক্ট এবং প্লাস্টিক সার্জারির যেটা সৌন্দর্যটা সেটা মানে সাবজেক্টের সৌন্দর্যটা সেটা হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের সাথে এটির একটা সংযোজক একটা ভূমিকা থাকে। যেমন জন্মগত ত্রুটির কথা বললেন, সেই ক্ষেত্রে আমরা পেডিয়াট্রিক সার্জারি এবং মানে খুবই ওতপ্রোতভাবে অনেক ধরনের জন্মগত ত্রুটি সেগুলো আমরা করে থাকি এবং ক্যান্সার সার্জারিতে আমাদের বেশ বড় রোল থাকে যে ক্যান্সারের অনেক অংশে সার্জারি নির্ভর এবং এখানে যখন সার্জারির করা হয় তখন বড় অনেকখানি অংশের ঘাটতি থাকে, সেগুলো আমরা শরীরের বিভিন্ন জায়গা থেকে রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো করে থাকি এবং বার্নে তো অবশ্যই একটু আগে বললাম এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু রিকনস্ট্রাকটিভ সার্জারিগুলো করা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব সুন্দর করে আজ অগ্নি নিরাপত্তা এবং চিকিৎসা নিয়ে আমাদের সাথে আজ কথা বললেন, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ ডাক্তার জামানুম হুমায়রা আমাদের সাথে যোগ থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক শুনছিলেন অগ্নি নিরাপত্তা চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজ আমরা কথা বলছিলাম। দেখা হবে আবারও আগামীকাল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।